বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আরআরবি গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে হাজির হলাম, যেখানে বিগত কয়েক বছরের রেলওয়ে পরীক্ষাতে আসা গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করা হবে এই ভিডিওতে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এই ধরনের প্রশ্নই তোমাদের আরআরবি গ্রুপ ডির পরীক্ষায় থাকবে, তাই নিয়মিত ক্লাসগুলি তোমরা ফলো করবে এবং নিয়মিত ক্লাস ফলো করলে তোমাদের পরীক্ষা কিন্তু খুবই ভালো একটা স্কোর করতে পারবে। তো বন্ধুরা, চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে। 1829 খ্রিস্টাব্দে কোন গভর্নর জেনারেল বাংলায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 1829 খ্রিস্টাব্দে কোন গভর্নর জেনারেল বাংলায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। এবারের প্রশ্নটি দেখো, ধর্ম নিরপেক্ষ শব্দটি কোন সংশোধনীতে যুক্ত করা হয়েছে? তোমাদের সংবিধান থেকে অবশ্যই 2-3টি প্রশ্ন পাবে এবং এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধর্ম নিরপেক্ষ শব্দটি কোন সংশোধনীতে যুক্ত করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 42তম সংশোধনীতে। 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনীতে প্রস্তাবনায় এই ধর্ম নিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছে। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো দেখে নিই কি রয়েছে। এবারের প্রশ্ন, নিম্নোক্ত কার সাথে মহাত্মা গান্ধী পুনা চুক্তি স্বাক্ষর করেন? নিম্নোক্ত কার সাথে মহাত্মা গান্ধী পুনা চুক্তি স্বাক্ষর করেন? ডক্টর বি আর আম্বেদকর, লর্ড আরউইন, লর্ড মাউন্টব্যাটেন, বল্লভভাই প্যাটেল। কার সাথে মহাত্মা গান্ধী পুনা চুক্তি স্বাক্ষর করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, ডক্টর বি আর আম্বেদকর। মহাত্মা গান্ধী ডক্টর বি আর আম্বেদকরের সাথে পুনা চুক্তি স্বাক্ষর করেছিলেন এবং এই পুনা চুক্তি স্বাক্ষর হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। এই সালটি কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। এবারের প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরমাকোন্ডা, আনাইমুদি, কলসুবাই, দোদাবেতা। কোনটি নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, দোদাবেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো দোদাবেতা। এর পাশাপাশি মনে রাখবে এই দোদাবেতা হলো তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে যদি প্রশ্ন থাকে তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে উত্তরটি হবে দোদাবেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা এবং এই দোদাবেতা তামিলনাড়ুরও কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। পরের প্রশ্নটি দেখো, গৌতম বুদ্ধ কোন ভাষায় ধর্ম প্রচার করতেন? গৌতম বুদ্ধ কোন ভাষায় ধর্ম প্রচার করতেন? মাগধী, সংস্কৃত, প্রাকৃত, পালি। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, পালি ভাষা। গৌতম বুদ্ধ পালি ভাষায় তার ধর্ম প্রচার করতেন। এই গৌতম বুদ্ধ সম্পর্কে অবশ্যই কিন্তু একটি প্রশ্ন থাকবেই, তাই এই গৌতম বুদ্ধ সম্পর্কে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মনে রাখা প্রয়োজন। দেখো বন্ধুরা, গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীর বিখ্যাত বাগানে কপিলা বস্তুর কাছে জন্মগ্রহণ করেন। অবশ্যই মনে রাখবে। এরপরে দেখো, গৌতম বুদ্ধের আসল নাম ছিল সিদ্ধার্থ। এই প্রশ্নটিও কিন্তু আসে। এরপরে শাক্য রাজবংশের পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। এই প্রশ্নটিও পরীক্ষা আসে। তিনি কোন রাজবংশের পরিবারে জন্মগ্রহণ করেন? তিনি শাক্য রাজবংশের পরিবারে জন্মগ্রহণ করেন। এরপরে দেখো, বোধগয়ায় একটি অশ্বত্থ গাছের নিচে মাত্র 35 বছর বয়সে তিনি নির্বাণ লাভ করেন এবং তিনি সারনাথে প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন তার শিষ্যদের মধ্যে। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। 1928 সালে বরদৌলি সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন? 1928 সালে বরদৌলি সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, বল্লভভাই প্যাটেল। 1928 সালে বরদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন বল্লভভাই প্যাটেল। এই বরদৌলি সত্যাগ্রহ গুজরাটের বরদৌলি নামক শহরে অনুষ্ঠিত হয়েছিল, তাই এটি বরদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। এবং এখানে মনে রাখবে, এই বরদৌলি সত্যাগ্রহের পর বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিতে ভূষিত করা হয়েছিল। এর পাশাপাশি এই সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে আরও দু একটি কথা অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়। এই দুটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, পৃথিবীতে কোনো বস্তুর ওজন চাঁদে ওই বস্তুর ওজনের কত গুণ? পৃথিবীতে কোনো বস্তুর ওজন চাঁদে ওই বস্তুর ওজনের কত গুণ? অর্থাৎ কোনো বস্তুর ওজন চাঁদে যতটা হয় পৃথিবীতে সেই বস্তুর ওজন
তার থেকে কত গুণ বেশি হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, 6 গুণ। চাঁদে কোনো বস্তুর ওজন যা হবে সেই বস্তুর ওজন পৃথিবীতে হবে তার 6 গুণ। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। পরের প্রশ্ন, এবারে নৃত্য সম্পর্কিত একটি প্রশ্ন। তোমাদের অবশ্যই কিন্তু দুই একটি এই নৃত্য সম্পর্কিত প্রশ্ন থাকবেই। দেখো কি রয়েছে প্রশ্নটি, নিচের কোনটি দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্যের ধরন নয়? নিচের কোনটি দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্যের ধরন নয়? মোহিনীনাট্যম, ভরতনাট্যম, কথাকলি, সাত্রিয়া। তাহলে কোনটি দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্য নয়? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, সাত্রিয়া। সাত্রিয়া দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্যের ধরন নয়। এই সাত্রিয়া হলো আসামের একটি ধ্রুপদী শাস্ত্রীয় নৃত্য। বাকি যে অপশনগুলি রয়েছে মোহিনীনাট্যম, ভরতনাট্যম এবং কথাগুলি, এগুলি হলো দক্ষিণ ভারতের ধ্রুপদী শাস্ত্রীয় নৃত্য। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন পরিব্রাজক হর্ষবর্ধনের সময় ভারতে আসেন? নিম্নোক্ত কোন পরিব্রাজক হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিলেন? হিউয়েন ফাহিয়েন, হিবন বতুতা না মার্কো পোলো? কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ হিউয়েন সাং হবে সঠিক উত্তর। চীনা পর্যটক হিউয়েন সাং হর্ষবর্ধনের সময়ে ভারতে এসেছিলেন। এখানে দেখো বন্ধুরা, হর্ষবর্ধন কিন্তু হ দিয়ে শুরু এবং হিউয়েন সাং হ দিয়ে শুরু। এটি মনে রাখলেই তোমরা কিন্তু মনে রাখতে পারবে যে হর্ষবর্ধনের সময়ে হিউয়েন সাং ভারতে এসেছিলেন। এরপরের প্রশ্নটি দেখে নাও কি রয়েছে। প্রথম বৌদ্ধ সঙ্গীতই কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম বৌদ্ধ সঙ্গীতই কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাজগৃহ, সারনাথ, বৈশালী, গয়া? কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, রাজগৃহ। প্রথম বৌদ্ধ সঙ্গীতই অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে। এর পাশাপাশি অবশ্যই মনে রাখতে হবে এই প্রথম বৌদ্ধ সঙ্গীতই 483 খ্রিস্টপূর্বাব্দে মগধের শাসক অজাতশত্রুর আমলে অনুষ্ঠিত হয়েছিল। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। এবং এই বৌদ্ধ সঙ্গীতের সভাপতিত্ব করেন মহাকাশ্যপ। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। ভারতীয় সংবিধান অনুসারে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা যে বয়স পর্যন্ত প্রদান করা হয়? অপশনে রয়েছে 14 বছর, 6 বছর, 10 বছর, 18 বছর। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, 14 বছর। ভারতীয় সংবিধান অনুসারে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হয়। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে পুরুষদের সাক্ষরতার হার কত? 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে পুরুষদের সাক্ষরতার হার কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 82.14%। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে পুরুষদের সাক্ষরতার হার হল 82.14%। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখে নিই কি রয়েছে। মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত, বা মানুষের শরীরে সাধারণ তাপমাত্রা কত? এই চারটি অপশন রয়েছে এখানে দেখো। 98.6 ডিগ্রি সেলসিয়াস, 98.6 ডিগ্রি ফারেনহাইট, 37 ডিগ্রি ফারেনহাইট, 40 ডিগ্রি সেলসিয়াস। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 98.6 ডিগ্রি ফারেনহাইট। মানুষের শরীরের সাধারণ তাপমাত্রা হল 98.6 ডিগ্রি ফারেনহাইট। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন চ্যানেল? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন চ্যানেল? কার্ডিয়া চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল না মোজাম্বিকা চ্যানেল? কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 10 ডিগ্রি চ্যানেল। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। স্বাধীনতার সময়কালে ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 592, 565, 582 না 500টি? তাহলে স্বাধীনতার সময়কালে ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা কয়টি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 565টি। স্বাধীনতার সময়কালে ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 565টি। পরের প্রশ্ন, এই প্রশ্নটি দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কার জন্মদিনটি জাতীয় ঐক্য দিবস হিসেবে পালিত হয়? কার জন্মদিনটি জাতীয় ঐক্য দিবস হিসেবে পালিত হয়? ডক্টর বি আর আম্বেদকর, বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী? কোন অপশনটি সঠিক হবে? কার জন্মদিন জাতীয় ঐক্য দিবস হিসেবে পালিত হয়? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনটি জাতীয় ঐক্য দিবস হিসেবে পালিত হয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন 31শে অক্টোবর। এই 31শে অক্টোবর দিনটি জাতীয় ঐক্য দিবস হিসেবে পালিত হয়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে শিক্ষাকে কোন তালিকার অধীনে রাখা হয়েছে?
রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, কেন্দ্র তালিকা, সরকারি তালিকা? কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি যুগ্ম তালিকা হবে সঠিক উত্তর। ভারতীয় সংবিধানে শিক্ষাকে যুগ্ম তালিকার অধীনে রাখা হয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি উল্লেখ করা হয়েছে? তাহলে সংবিধানের কোন অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি উল্লেখ করা হয়েছে? পার্ট 4, পার্ট 6, পার্ট 3, পার্ট 5? কোন অংশে নির্দেশমূলক নীতি উল্লেখ করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, পার্ট 4। ভারতীয় সংবিধানের পার্ট 4 বা চতুর্থ অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি উল্লেখ করা হয়েছে। অপশন এ হবে সঠিক উত্তর। এবারে প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে অত্যধিক রক্তক্ষরণ হয়? কোন ভিটামিনের অভাবে অত্যধিক রক্তক্ষরণ হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে, ভিটামিন সি? কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ভিটামিন কে। ভিটামিন কে এর অভাবে অত্যধিক রক্তক্ষরণ হয়। এবারের প্রশ্ন দেখো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটি আসে, পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদক দেশ কোনটি? ভিয়েতনাম, কলম্বিয়া, ব্রাজিল, ভারত? কোন অপশনটি সঠিক হবে? পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদক দেশ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ব্রাজিল। পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদক দেশ হল ব্রাজিল। এখানে অবশ্যই মনে রাখবে, পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদককারী দেশ হয় ব্রাজিলকে বিশ্বের কফির বাটি বলা হয়। এই প্রশ্নটিও কিন্তু আসে, বিশ্বের কফির বাটি কাকে বলা হয়? তাহলে উত্তরটি হবে ব্রাজিল। চলো পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? রবার্ট ক্লাইভ, উইলিয়াম বেন্টিং, ওয়ারেন হেস্টিংস, লর্ড ক্যানিং? কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। এবং মনে রাখবে, ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন এই লর্ড ক্যানিং। তাহলে আজকে আমরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি জিকে ক্লাস করলাম। এই প্রশ্নগুলি তোমাদের আরআরবি গ্রুপ ডি পরীক্ষা 2025-এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।